হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি সদ্য রিলিজ হওয়া একটি হরর মিস্ট্রি ছড়ি 2 মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগে আমি অলরেডি ছড়ি পার্ট 1কে এক্সপ্লেন করে রেখেছি। যদি আপনারা এখনও সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটাকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদের রাতের অন্ধকারের একটা বিশাল আখ্যাতকে দেখিয়ে, যার মধ্যে আমরা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে লণ্ঠন হাতে তার মাকে খুঁজতে দেখি। যেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বাচ্চা মেয়েটি তার পিছনে আরও দুটো বাচ্চা মেয়েকে লক্ষ্য করে, যারা তাকে মা ডাকছে বলে পালিয়ে যায়। তাই মেয়েটি তাদের পিছু নিলে সে একটা বিশাল আকারের কুয়োর কাছে পৌঁছে যায়। যেখানে পৌঁছে সে তার মাকে ডাক দিলে হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তির দ্বারা একটা ছেকল মেয়েটির পায়ে জড়িয়ে গিয়ে কেউ তাকে কুয়োর ভিতরে টেনে নেয়। ফলে মেয়েটির আর্তনাদের সঙ্গে সঙ্গে দৃশ্যটি পরিবর্তন হয়ে আমাদেরকে মুভিটির মেন লিড সাক্ষীকে দেখানো হয়, যে জ্ঞানজ্যোতি স্কুলের ইতিহাসের টিচার ছিল। তাই আজ সে ক্লাসের বাচ্চাদের কেভম্যানের বিষয়ে পড়াতে শুরু করে, যার কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপালের পিয়ন এসে সাক্ষীকে বলে প্রিন্সিপাল তাকে এখনই ডাকছে। যেটা শুনে সাক্ষী যখন সাথে সাথে প্রিন্সিপালের রুমে যায়, তখন প্রিন্সিপাল তাকে জানায় সে তার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দিয়েছে, কারণ সে তার মেয়েকে হোম স্কুলিং করানোর কথা বললে বাকি বাচ্চাদের প্যারেন্টসরাও তাদেরকে হোম স্কুলিং করানোর কথা বলবে, যেটা কখনোই সম্ভব নয়। এখন কথাটা শুনে সাক্ষী প্রিন্সিপালকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার মেয়ের একটা স্কিন ডিজিজ আছে, যার ফলে সে ডাইরেক্ট সানলাইটে বার হতে পারে না। কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথাই শোনে না এবং পরের দিন সকাল থেকে তাকে তার মেয়েকে স্কুলে নিয়ে আসতে বলে সেখান থেকে চলে যায়। এখন আপনাদের মধ্যে যারা এই স্কিন ডিজিজের সম্পর্কে জানেন না তাদের জন্য একটু বলে দিই, এটাকে জিরোডার্মা পিগমেন্টিজম বলা হয়, যেটা একটা বিরল ধরনের বংশগত রোগ, যেখানে শরীরের ত্বক সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে রক্ষা করতে পারে না। ফলে খুব সহজেই মানুষের ত্বক রোদে পুড়ে যায়, ত্বকে ক্ষতি হয় এবং ক্যান্সার হওয়ারও ঝুঁকি থাকে, যার ফলে এই ধরনের রোগীদের ডাইরেক্ট সানলাইটে বার হওয়া মানা থাকে। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য স্টোরি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সাক্ষীর মেয়ে ঈশানীকে দেখানো হয়, যে বাড়িতে বসে তাদের বাড়ির কাজের লোক রানীর সঙ্গে পড়াশোনা করছিল। এখন রানী যখন কিচেন রুমে রান্না করতে যায়, তখন আমরা লক্ষ্য করি তাদের বাড়ির সমস্ত জানালা এক ধরনের মোটা পর্দা দিয়ে ঢাকা, যার ফলে বাড়ির ভিতরে একটুও সূর্যের আলো আসছিল না। কিন্তু তারপরেও ঈশানী টয় কারের সঙ্গে খেলা করতে করতে ভুল করে সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে পড়ে, যার সাথে সাথেই আমরা তার হাতের কিছুটা অংশ পুড়ের মতো যেতে দেখি, যেটা রানী দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ঈশানীকে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর রাতে সাক্ষী বাড়ি ফিরে তার মেয়ের সঙ্গে সময় কাটায়, যে স্যুপ খেতে না চাইলে সাক্ষী তাকে একটা গল্প শুনিয়ে খাইয়ে দেয়। পরের দিন সকালে আমরা অবশেষে সাক্ষীকে তার মেয়ে ঈশানীর মুখ, চোখ, পা ভালো করে ঢেকে দিয়ে স্কুলে নিয়ে যেতে দেখি, যাকে দেখে স্কুলের বাকি টিচার, বাচ্চারা, এমনকি প্রিন্সিপাল পর্যন্ত খুবই খুশি হয়। তাই স্কুল থেকে বাড়ি ফিরে ঈশানী খুব আনন্দ করতে লাগে, যে তার মাকে বলে আমি এবার থেকে প্রতিদিন স্কুলে যাব, যেটা শুনে সাক্ষীও খুবই খুশি হয়। এখন সেই দিন রাতে তাদের সঙ্গে দেখা করতে ইন্সপেক্টর সামার তাদের বাড়িতে আসে। তাই সাক্ষী ঈশানীকে ঘুম পাড়িয়ে সেও সামার মিলে একটা লেকের ধারে গিয়ে বসে একে অপরের সঙ্গে কথা বলে, যার দরুন আমরা জানতে পারি সাক্ষী তার বাড়ির কাজের লোক রানী ও তার মেয়ে মিলে আসলে বিগত 7 বছর ধরে সামারের মায়ের বাড়িতে আছে। তাই সাক্ষী তাকে বাড়ির ভাড়া নিতে বলে সামার জানায় তার মা যদি বেঁচে থাকতো তাহলে সেও তার থেকে কোনোদিনও ভাড়া নিত না। কথাটা শুনে সাক্ষী তাকে ধন্যবাদ জানিয়ে বলে আজ এত বছর ধরে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, যেটাতে সামার জানায় কিভাবে তার সঙ্গে সাক্ষীর পরিচয় হয়েছিল, যার দরুন আমাদের একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানানো হয় যে আজ থেকে 7 বছর আগে সাক্ষী যখন তার স্বামী রাজবীরের সঙ্গে তার গ্রামে গিয়েছিল, তখন প্রথমের দিকে তো রাজবীরের বাবা মা সাক্ষীর সঙ্গে খুব ভালো আচরণ করে, কিন্তু পরে ধীরে ধীরে তাদের আচরণ পাল্টে যেতে লাগে এবং সে জানতে পারে তার স্বামী রাজবীরের এর আগেও বহুবার বিয়ে হয়েছে, কারণ রাজবীরের বাবা মা ছেলে সন্তান চাইছিল, কিন্তু তাদের ছেলের বারবার মেয়ে হওয়াতে তারা সেই নবজাত শিশু ও তার মাকে হত্যা করে দিত, আর এটা তারা বহুবার করেছে। কিন্তু শেষমেশ সাক্ষীকে তারা কাবু করতে পারে না, যে রাজবীরের মা ও বাবাকে শেষ করে রানীকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে আসে। এরপর সে পুলিশ স্টেশনে গিয়ে নিজের দোষ স্বীকার করে নেয়, যেটা শুনে তার সঙ্গে অফিসার সামার ও কিছু কনস্টেবল যখন সেই গ্রামের রাজবীরের বাড়িতে পৌঁছায়,
তখন তারা লক্ষ্য করে সেখানে কোনো মৃতদেহ নেই, এমনকি রাজবীরও সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। তাই কোনো প্রমাণ ও সাক্ষী না থাকায় সাক্ষীকে অ্যারেস্ট করা হয় না। আর যেহেতু সে প্রেগনেন্ট ছিল তাই সেই সময় তার লেবার পেন শুরু হয়ে যাওয়াতে তারা তাকে হসপিটালে নিয়ে গেলে সাক্ষী একটা মেয়ে সন্তানকে জন্ম দেয়, যাকে দেখে খুশি হয়ে অফিসার সামার তাদের 3 জন মানে সাক্ষী, তার মেয়ে ও রানীকে তার মায়ের বাড়িতে থাকতে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে, যেখানে সামার ঈশানীর ভালো চিকিৎসার জন্য একটা ডার্মাটোলজিস্টের কার্ড দিয়ে তাকে ঈশানীকে তার কাছে নিয়ে যেতে বলে, যেটা দেখে সাক্ষী বলে জায়গাটা অনেক দূরে, তাই আমার ভয় করছে যে যদি সেখানে রাজীব চলে আসে তাহলে সে তাকেও তার সন্তানকে আর জীবিত ছাড়বে না। যেটাতে সামার বলে 7 বছর হয়ে গিয়েছে, তাই এখনও যেহেতু তার কোনো হদিশ পাওয়া যায়নি তাই তার ধারণা সে মারা গিয়েছে, তাই আর অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা শুনে সাক্ষী কিছু বলতো তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সাক্ষীর বাড়ির সিন দেখানো হয়, যেখানে আমরা ঈশানীকে তার টয় কারের সঙ্গে খেলা করতে দেখি। ঠিক তখনই তার রুমের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে দেয়, যার পরক্ষণেই আমরা তার পিছনে একটা ভয়ঙ্কর শয়তানি আত্মাকে লক্ষ্য করি, যাকে দেখে ঈশানী প্রচণ্ড ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে যায় এবং রানীকে ডাকতে লাগে। কিন্তু অনেক ডাকাডাকি করার পরেও সে রানীকে খুঁজে পায় না, কারণ রানী তো তখন বাড়ির বাইরে গার্ডেনে বসে রেডিও শুনতে শুনতে সবজি কাটছিল। তাই ঈশানী লুকিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গেলে সেই ভয়ঙ্কর শয়তানি আত্মাটা তার সামনে চলে এসে তাকে বশ করে নেয়, যার ফলে সে সাথে সাথে বাড়ির বাইরে বার হয়ে গিয়ে এগিয়ে যেতে লাগে। যাকে দেখতে পেয়ে রানী যখন তাকে আটকাতে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, যার ফলে একটা গাড়ি থেকে কিছু লোকজন বার হয়ে ঈশানীও তাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটির পর অফিসার সামার ও সাক্ষী যখন বাড়ি ফেরে তখন সাক্ষী লক্ষ্য করে বাড়ির মেন দরজা খোলা, যেটা তার একটু অদ্ভুত লাগে। তাই সে যখন ঈশানী ও রানীকে ডাকতে ডাকতে সম্পূর্ণ বাড়িটা চেক করে তখন সে বুঝতে পারে তারা তো বাড়িতে নেই, তাই সে বুঝতে পারে নিশ্চিত তাদের সঙ্গে কিছু খারাপ ঘটেছে। তাই সাক্ষী প্রচণ্ড ভেঙে পড়লে সামার তাকে সামলায় এবং বলে সে তাদের দুজনকে খুঁজে বার করতে পুরো পুলিশ ফোর্সকে লাগিয়ে দিয়েছে, তাই খুব দ্রুতই তারা তাদেরকে খুঁজে পেয়ে যাবে। যেটা বলে সে সেখান থেকে চলে গেলে আমরা সাক্ষীকে দেখি যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে কিছুক্ষণ পর তার কাছে অফিসার সামারের কল আসে, যে জানায় একটা এটিএম এর সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে যে ঈশানীকে রাজীবের গ্রামের মুখিয়া অপহরণ করে নিয়ে চলে গেছে। যেটা শুনে সাক্ষী বলে তাহলে তারা নিশ্চিত তাকে সেই আঁক্ষেতের বাড়ির আশেপাশে নিয়ে গেছে। যেটা শুনে অফিসার সামার সাথে সাথে সাক্ষীকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যেখানে পৌঁছে তারাও লোকাল পুলিশের কিছু টিম মিলে ক্ষেতের মধ্যে ঈশানী ও রানীকে খুঁজতে শুরু করে দেয়, যার দরুন সাক্ষী বাকিদের থেকে একটু আলাদা হয়ে গেলে সে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায় যার মুখে কাপড় জড়ানো ছিল। এখন ঈশানী ছেলেটাকে কিছু বলতো তখনই ছেলেটি তার হাতে থাকা একটা কাপড়ের পুতুল সেখানে ফেলে দিয়ে নিমেষের মধ্যে সেখান থেকে উধাও হয়ে যায়। তাই সাথে সাথে সাক্ষী সেই কাপড়ের পুতুলটা হাতে নিয়ে বুঝতে পারে এটা তার মেয়ে ঈশানীর জামার কাপড়, যার জন্য সে সামারকে ডেকে বিষয়টা জানালে তারা সবাই মিলে যখন সাক্ষীর পিছু পিছু ক্ষেতের ভিতরে যায় তখনই তারা আবারও একটা কাপড়ের পুতুল পায়, যেটা হাতে নিয়ে তারা সবাই আরও কিছুটা এগিয়ে গেলে তারা একটা শুকিয়ে যাওয়া গাছের কাছে পৌঁছায়, যেখানে আরও একটা পুতুল রাখা ছিল। তাই তারা জায়গাটাকে ভালো করে চেক করতে যাবে, ঠিক তখনই অনেকগুলো বাচ্চা ছেলে এসে তাদের উপর পাথর ছুঁড়তে শুরু করে দেয়, যাদেরকে তারা কিছুই বলতে পারে না এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করতে লাগে। এখন এসবের মাঝে সামার সাক্ষীকে একটু সুরক্ষিত জায়গায় রেখে আসলে তখনই পিছন থেকে কেউ এসে সাক্ষীর মুখ চেপে ধরে, যার থেকে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে যখন সে লোকটার দিকে তাকায় তখন সাক্ষী লক্ষ্য করে এটা তো আসলে রাজবীর, যে এখনো বেঁচে ছিল। তাই সে তাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। অন্যদিকে সামার বাচ্চাদের হাত থেকে নিজেদের বাঁচাতে আকাশে গুলি করলে ভয় পেয়ে সমস্ত বাচ্চারা ক্ষেতের মধ্যে উধাও হয়ে যায়, যাদেরকে তারা কোনোভাবেই ধরতে পারে না। তাই সামার সাক্ষীর কাছে যেতে গিয়ে লক্ষ্য করে সাক্ষী তার জায়গায় নেই, তাই সাথে সাথে সে তাকে চারিদিকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে তাকে কোনোভাবেই খুঁজে পায় না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সাক্ষীকে দেখানো হয়, যাকে কিছু বাচ্চা ছেলেরা মিলে পা ধরে টানতে টানতে ক্ষেতের নিচে উপস্থিত একটা জায়গাতে নিয়ে যায়, যেখানে আমরা গ্রামের মুখিয়া রাজীব ও বাকি গ্রামবাসীদের দেখতে পাই, যারা একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়েছিল। এখন গ্রামের মুখিয়া বাকিদের উদ্দেশ্য করে বলে আজ 7 বছর পর রাজীব সেই কাজটা করতে সক্ষম হয়েছে যেটা তার আগেই করা উচিত ছিল। তাছাড়া আমাদের এত বছরের পুরনো প্রথাকে রাজীবের স্ত্রী যেমন নষ্ট করেছিল তেমনই আমরা তাকে 3 দিন পরে বলি দিয়ে এবং তার মেয়েকে প্রধানের কাছে উৎসর্গ করে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক করে নেব, যাতে করে আমাদের গ্রাম ও ফসল আবার আগের মতো সবুজে ভরে যায়।
এখন এই কথাটা শুনে রাজীব মুখিয়াকে বলে আমি নিজেই তার গলা কেটে আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেব, যেটাতে মুখিয়া বলে সেটা আমাদের প্রধানই সিদ্ধান্ত করবে। যেটা বলার পর সে প্রধানের দাসীকে তার সিদ্ধান্তটা শুনতে বললে সেই অদ্ভুত দরজার সামনে বসে থাকা কালো কাপড়ে সেই মহিলাটি দরজার একটা ছোট্ট অংশ খুলে দাঁড়ালে আমরা কোনো বিশাল আকৃতির এন্টিটিকে সেখানে আসতে শুনি, যে দরজায় আওয়াজ করে তার সম্মতি জানিয়ে দেয়। যেটা শুনে তারা এক ধরনের রিচুয়াল করতে শুরু করে। ঠিক তখনই সাক্ষী নিজের হুঁশে ফিরে আসে, যে উঠে দাঁড়িয়ে রাজীবকে বলে তুমি এটা কি করছো? তুমি কি তোমার পুরো পরিবারকেই বলি দিয়ে দেবে? উত্তরে রাজীব বলে আমার পরিবার আমার মা বাবার সঙ্গে শেষ হয়ে গিয়েছে। যেটা বলে সে সাক্ষীকে মারতে যাবে, তখনই সেখানে অনেকগুলো মহিলার একসঙ্গে চিৎকার করার আওয়াজ ভেসে আসতে লাগে। যেটা শুনে গ্রামের মুখিয়া ও বাকিরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই সাথে সাথে দাসী এসে সাক্ষীর মুখে এক ধরনের মন্ত্রপুত ধুলো দিয়ে তাকে বেহুশ করে দেয়, যার পরক্ষণে সেই আওয়াজগুলোও থেমে যায়। এরপর আমরা সেই বাচ্চাগুলোকে আবারও সাক্ষীর পা ধরে তাকে টানতে টানতে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যেতে দেখি। যেটার পর সাক্ষীর হুঁশ ফিরলে সে বাইরে বার হওয়ার জন্য রুমের দরজাটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে দরজাটা খুলতে পারে না। তখনই সেখানে দাসী চলে আসে, যে সাক্ষীকে জানায় তার মেয়ের মধ্যে অলৌকিক কিছু শক্তি আছে, যার জন্য তাকে তারা প্রধানের কাছে উৎসর্গ করবে, যাতে তাদের গ্রাম আবারও সবুজে ভরে যায়। কিন্তু তবুও সাক্ষী তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য দরজা খোলার চেষ্টা করতে গেলে দাসী তার ভয়ঙ্কর রূপে চলে আসে, যেটা দেখে সাক্ষী প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই দাসী বলে তোমার মেয়ে এখন থেকে আমার হয়ে গিয়েছে, তাই তুমি তাকে ভুলে যাও। যেটা বলে সে সেখান থেকে উধাও হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে মুখিয়া ও রাজীবকে দেখানো হয়, যেখানে রাজীব বলে আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ আজকেই নিয়ে নিতাম, যদি না সেই মহিলাদের ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ ভেসে আসতো, কারণ আওয়াজটা শুনে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। যেটা শুনে মুখিয়া বলে চিন্তা করো না, 3 দিন বাদে দাসী বাচ্চাটাকে প্রধানের কাছে উৎসর্গ করে দিলে এই সমস্ত আওয়াজগুলো চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। অন্যদিকে একই সময় আমাদেরকে দাসীকে দেখানো হয়, যে ঈশানীর কাছে এসে তাকে তার বানানো সেই তরলটা খেয়ে নিতে বলে, যেটা সে শুধুমাত্র তার জন্যই বানিয়েছিল। কিন্তু ঈশানী সেটা খেতে না চাইলে দাসী তাকে জোর করে সেটা খাইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে প্রধানের দরজার সামনে গিয়ে এক ধরনের রিচুয়াল পারফর্ম করে, যার ফলে দরজা খুলে গেলে সে সেই রুমের মধ্যে চলে যায়, যার মধ্যে সেই ভয়ঙ্কর এন্টিটিটা ছিল। এখন রুমের মধ্যে পৌঁছে দাসী প্রধানকে জানায় ঈশানী তার বানানো সেই তরলটা খেয়ে নিয়েছে, তাছাড়া তার মধ্যে বাকিদের থেকে অনেক বেশি শক্তি আছে, তাই সে সহজে মরবে না। যেটা বলার পর দাসী প্রধানকেও এক ধরনের কালো তরল খাওয়ায়, যেটা সম্ভবত কারোর রক্ত ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সাক্ষীকে দেখানো হয়, যে সেই অন্ধকার রুমের মধ্যে উপস্থিত একটা বন্ধ দরজার উপর থেকে তার মেয়ে ঈশানীর গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সাক্ষী অস্থির হয়ে পড়ে এবং সেখানে পড়ে থাকা একটা টর্চলাইট হাতে নিয়ে দরজাটা কোনোভাবে ভেঙে বাইরে চলে যায়, যেটা এক ধরনের ভুলভুলাইয়ার মতো ছিল। এখন জায়গাটাতে এদিক ওদিক ছোটাছুটি করার পর হঠাৎ সে তার সামনে একটা বাচ্চা মেয়েকে চলে আসতে দেখে, যাকে সে তার মেয়ে ঈশানী মনে করে বুকে জড়িয়ে ধরে। কিন্তু কিছুক্ষণ পর সাক্ষী লক্ষ্য করে এটা তার মেয়ে নয়, অন্য একটা বাচ্চার অতিরিক্ত আত্মা, যে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখন বিষয়টাতে সাক্ষী প্রচণ্ড ভয় পেয়ে যায়, যেভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। অন্যদিকে একই সময় আমাদেরকে ঈশানীকে দেখানো হয়, যাকে শালিনী নামে একটা মেয়ে যে ছেলেদের মতো ড্রেস করেছিল সে নজর রাখছিল। তখনই সেখানে বাকি বাচ্চারা এসে ঈশানীর সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলে শালিনী তাদের সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ছেলেগুলো উল্টো শালিনীকেই তার আইডেন্টিটি নিয়ে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় এবং তার মুখে নোংরা জল ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। তাই শালিনী দরজা খুলে রেখে তাদের পিছনে চলে গেলে সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশানী সেখান থেকে পালিয়ে যায়, যেখানে কিছুটা পথ অতিক্রম করে সে বাইরে বার হবার রাস্তা পেয়ে যায়, যার সামনে 3টে বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল। তাই ঈশানী তাদেরকে জিজ্ঞাসা করে তার মা কোথায়। তখন সেই বাচ্চাগুলো তাকে বলে মা ডাকছে, যেটা বলে তারা বাইরে চলে গেলে ঈশানী প্রথমে তো দিনের বেলা বাইরে বার হতে ভয় পায়, কিন্তু তার পরক্ষণে সে নিজের মধ্যে সাহস জুটিয়ে সেই দরজা দিয়ে বাইরে বার হলে আমরা লক্ষ্য করি এটা একটা বিশাল আকারের কুয়ো, যার ভিতরে বাইরে যাওয়ার জন্য সিঁড়ি করা আছে। তাই ঈশানী এক এক করে সেই সিঁড়ির ধাপ পেরিয়ে উপরে উঠতে লাগে, যার দরুন সূর্যের আলোতে তার শরীরটা পুড়ে যেতে লাগে। ঠিক তখনই একইভাবে আমরা সাক্ষীর পাশে পড়ে থাকা সেই কাপড়ের পুতুলগুলোকে পড়ে যেতে দেখি, যার মানে হলো ঈশানীর সঙ্গে এই কাপড়ের পুতুলের কোনো না কোনো তো লিঙ্ক অবশ্যই আছে।
অন্যদিকে একই সময় আমাদেরকে দাসীকে দেখানো হয় যে ঈশানীকে দেখতে যখন তার রুমে আসে তখনই সে লক্ষ্য করে ঈশানী তার রুমে নেই। তাই ভয় পেয়ে গিয়ে সে তার কালো জাদুর দ্বারা সঙ্গে সঙ্গে ঈশানীকে খুঁজে নেয় যে কুয়ো থেকে অলমোস্ট বাইরে বেরিয়ে যাবে। তখনই দাসী তার শক্তির দ্বারা ঈশানীকে বেহুশ করে দেয়, যেটার পর সে নিজে দ্রুত কুয়োর বাইরে বেরিয়ে ঈশানীকে তার কাপড়ের মধ্যে ঢেকে নিয়ে ভিতরে চলে আসে। এরপর সে তাকে তার রুমের মধ্যে নিয়ে এসে তার বিছানার উপর শুইয়ে দেয়, যেটার পর সে এক ধরনের ঔষধ বানিয়ে ঈশানীর শরীরে সেটাকে লাগিয়ে দিতে লাগে, যার দরুন আমরা লক্ষ্য করি দাসীরও মুখ ও হাত পুড়ে মতো গেছে, যেটাতে আমরা বুঝতে পারি দাসীরও ঠিক একই ধরনের সমস্যা আছে, যার ফলে সেও দিনের আলোতে বাইরে বার হতে পারে না। তাই ঈশানীর শরীরে সেই ওষুধটা লাগানোর পর সে নিজের শরীরেও সেই ওষুধটাকে লাগিয়ে নেয়। এরপর সেখানে মুখিয়া চলে আসে, যে দাসীকে জিজ্ঞাসা করে মেয়েটা বাঁচবে কি না, কারণ এর আগে পরপর 3টে মেয়ে মারা গিয়েছে যাদের প্রধানের কাছে উৎসর্গ করার জন্য নিয়ে আসা হয়েছিল। যেটা শুনে দাসী বলে এই মেয়েটা অনেক শক্তিশালী, সে অবশ্যই প্রধানকে সুস্থ করতে পারবে, যেটাতে আমরা বুঝতে পারি প্রধান আসলে সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়েছিল, যাকে পুনরায় শক্তিশালী বানাতে এমনই এক অলৌকিক শক্তির অধিকারীর মেয়ের প্রয়োজন ছিল, যে এই গ্রামেরই হবে, যেটা আর কেউ নয় ঈশানীই ছিল। এরপর আমাদেরকে সামারকে দেখানো হয় যে পুনরায় এই গ্রামে ফিরে আসে এবং ব্যাকআপ টিমের জন্য অপেক্ষা না করে একাই ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে, যেখানে কিছুটা পথ অতিক্রম করার পর সে একটা বিশাল কুয়োর কাছে পৌঁছে যায়, যেটার পর সে কুয়োর ভিতরে নেমে সমস্ত ইনফরমেশন ভয়েস নোটের মাধ্যমে তার ব্যাকআপ টিমকে দিয়ে দেয়। আর অন্যদিকে একই সময়ে আমরা সাক্ষীকে দেখি যে একটা অন্ধকার জায়গা থেকে অনেকগুলো মহিলাদের কথা বলার আওয়াজ শুনে যখন সেই দিকেই যায় তখন সে একটা রুমের মধ্যে পৌঁছায়, যেখানে সে অনেকগুলো মহিলার অতৃপ্ত আত্মাকে লক্ষ্য করে, যাদের এখানেই প্রচণ্ড কষ্ট দিয়ে শেষ করা হয়েছিল। তাছাড়া আমার ধারণা শুরুর দিকে যে মহিলাগুলো চিৎকার আমরা শুনতে পেয়েছিলাম সেটা এদেরই চিৎকার ছিল। এখন সাক্ষী এখানে রানীকেও চেনের সঙ্গে বাঁধা অবস্থায় পায়, যাকে সে কিছু বলতে যাবে তার আগে রাজবীর সেখানে পৌঁছে রানীর গলা কেটে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর সে রানীকে টানতে টানতে একটা অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দেয়, যেখানে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে সাক্ষী রাজবীরকে কিছু বলতে যাবে তখনই সে লক্ষ্য করে রাজবীর সেখান থেকে উধাও হয়ে গিয়েছে, মানে এটাও তার একটা ভিশন ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে পুনরায় ঈশানীকে দেখানো হয়, যাকে দাসী তার দেওয়া লিকুইডটা খেয়ে নিতে বললে ঈশানী বলে আমাকে গল্প না বললে আমি স্যুপ খাবো না। আসলে বাড়িতেও সে স্যুপ না খেতে চাইলে তার মা তাকে গল্প বলে স্যুপ খাওয়াতো, তাই বাধ্য হয়ে দাসী তাকে একটা গল্প শোনায় যে বহু বছর আগে এই গ্রামে যে রাজা ছিল তার কোনো সন্তান হচ্ছিল না, তাই রাজা সূর্য দেবতার কাছে প্রার্থনা করে যাতে তিনি তাকে একটা সন্তান প্রদান করেন, যেটাতে সূর্য দেবতা অবশেষে রাজাকে একটা সন্তান দেয়, যেটা একটা মেয়ে ছিল। কিন্তু রাজা যেহেতু ছেলে চাইছিল তাই ছেলের পরিবর্তে মেয়ে দেওয়াতে সে প্রচণ্ড রেগে যায় এবং সূর্য দেবতাকে উল্টোপাল্টা বলে সেই বাচ্চা মেয়েটাকে একটা কুয়োর কাছে রেখে চলে আসে। ফলে এই সমস্ত ঘটনাতে সূর্য দেবতা ক্রুদ্ধ হয়ে যায় যে তার তাপের সাহায্যে সেই বাচ্চাকে জ্বালিয়ে দিতে লাগে, কিন্তু তখনই কুয়োর মধ্যে থেকে একটা আদিম মানব বার হয়ে সেই বাচ্চা মেয়েকে বাঁচিয়ে নেয় এবং তার শক্তির সাহায্যে বাচ্চাটা সমস্ত ক্ষত ঠিক করে দেয়। আসলে আদিম মানুষ যেহেতু রাজা ছিল, যাকে প্রিন্স অফ ডার্কনেসও বলা হয়, সে বাচ্চাটাকে লালন পালন করে পরে তাকে দাসী বানিয়ে নেয় ও সঙ্গে তাকে তার কিছু শক্তিও প্রদান করে, যাতে করে মেয়েটা সূর্য থেকে নিজেকে রক্ষা করতে পারে। এখন কথাটা শুনে ঈশানী বলে রাজা কি এখনো বেঁচে আছে? উত্তরে দাসী জানায় হ্যাঁ বেঁচে আছে। যেটা শুনে ঈশানী বলে তাহলে রাজা কি আমাকেও তোমার মতো ওড়ার জন্য ডানা দেবেন? উত্তরে দাসী জানায় যদি তুমি তার কথা শুনে তাকে খুশি করতে পারো তাহলে সে অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবেন। যেটা বলে সে সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর আমরা ঈশানীকে পেট ব্যথায় ছটফট করতে দেখি। এরপর আমাদেরকে আবারও সাক্ষীকে দেখানো হয়, যাকে খুঁজতে খুঁজতে রাজবীর সেখানে চলে আসে, যে একটা চাবুক দিয়ে তাকে আঘাত করতে লাগে। তখনই দাসীও সেখানে পৌঁছে যায়, যে সাক্ষীকে বলে তার মেয়ে এখন উৎসর্গের জন্য তৈরি হয়ে গিয়েছে, মানে তার প্রথম পিরিয়ড হয়েছে। যেটা শুনে অবাক হয়ে গিয়ে সাক্ষী বলে এটা কিভাবে সম্ভব, তার বয়স তো শুধুমাত্র এখন 7 বছর। যেটার কোনো উত্তর না দিয়ে দাসী সেখান থেকে চলে যায়। আর আমরা বুঝতে পারি এতদিন ধরে যে লিকুইডটা দাসী ঈশানীকে খাওয়াচ্ছিল সেটার জন্যই ফোর্সফুলি তার পিরিয়ড হয়েছে। এখন সাক্ষী তার মেয়েকে বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করতে গেলে রাজবীর তার গলা চেপে ধরে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, যেটার পর সে তাকে চাবুক দিয়ে অনবরত আঘাত করে তাকে রক্তাক্ত করে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রধান দাসীর দ্বারা মুখিয়াকে জানিয়ে দেয় যে আজকে রাতের মধ্যেই যেন মেয়েটার উৎসর্গ সম্পূর্ণ করা হয়। যেটা জানার পর তারা রিচুয়ালটা করার জন্য তোড়জোড় শুরু করে দেয়।
অন্যদিকে মুখিয়া রাজবীরকে বলে সাক্ষীকে তার কাছে নিয়ে আসতে, যাতে সে সবার সামনে তার গলা কেটে সবাইকে এটা বুঝিয়ে দিতে পারে যে ভবিষ্যতে যে নিয়ম ভাঙার চেষ্টা করবে তারও পরিণাম ঠিক এমনই হবে। কিন্তু রাজবীর এখানে বলে সে রাগের মাথায় সাক্ষীকে চাবুক মেরে তাকে আহত করে ফেলে রেখে এসেছে, যেটা শুনে মুখিয়া বলে মৃত বা জীবিত যেভাবেই হোক না কেন তাকে সে যেন তার সামনে নিয়ে আসে। তখনই আমাদেরকে সাক্ষীকে দেখানো হয় যার হুঁশ ফিরলে সে কোনোভাবে সেখান থেকে বার হওয়ার চেষ্টা করতে গিয়ে কুয়োর জলের মধ্যে ডুবে যেতে লাগে। তখনই সে লক্ষ্য করে সেখানে সেই সমস্ত মহিলাদের মৃতদেহ আছে, ইনক্লুডিং রানী, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই সে সাথে সাথে জলের উপরে চলে আসলে সঙ্গে সঙ্গে সাক্ষী তার আশেপাশে সেই সমস্ত মহিলাদের আত্মাকে উঠে আসতে দেখে, যারা তার মাথায় হাত দিয়ে তাকে তাদের শক্তিটা দিয়ে দেয়। অন্যদিকে শালিনী যেহেতু মুখিয়া ও রাজবীরের কথোপকথনটা শুনে ফেলেছিল, তাই সে সাক্ষীকে বিষয়টা জানাতে যখন তার কাছেই যাচ্ছিল, তখনই পথে তার সঙ্গে অফিসার সামারের দেখা হয়ে যায়, যে তাকে ধরে সাক্ষী ও ঈশানীর কথা জিজ্ঞাসা করলে শালিনী সবকিছু সামারকে জানিয়ে দেয় যে এখানে কি ঘটতে চলেছে। সঙ্গে সে প্রধানের বিষয়েও তাকে জানিয়ে দেয় যে প্রধান আসলে একজন আদি মানুষ, আর এই গ্রামের মানুষ হচ্ছে তারই বংশধর। যেখানে প্রধান যেহেতু সূর্যের আলোতে বার হতে পারে না, তাই তাকে প্রিন্স অফ ডার্কনেসও বলা হয়। শালিনী জানায় যেহেতু প্রধান এখন খুবই অসুস্থ, তাই তাকে সুস্থ করার জন্য ঈশানীকে তার কাছে উৎসর্গ করে দেওয়া হবে, মানে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে। যেটার পর যদি ঈশানী প্রাণে বেঁচে যায় তাহলে সে পরবর্তী দাসী হয়ে যাবে, নাহলে সেও আগে 3টে মেয়ের মতো শেষ হয়ে যাবে। যার মানে হলো শুরু থেকে যে 3টে বাচ্চার মেয়ের আত্মাকে আমরা দেখতে পাচ্ছিলাম তারা আসলে সেই বাচ্চা যাদেরকে এর আগে প্রধানের কাছে উৎসর্গ করা হয়েছে। এখন এই সব শুনে সামার পুরো শকড হয়ে যায় যে শালিনীকে তাকে সাক্ষীর কাছে নিয়ে যেতে বললে শালিনী তাকে সাক্ষীর কাছে নিয়ে যেতে লাগে। অন্যদিকে আমরা ঈশানীকে দেখতে পাই, যাকে নববধূর মতো করে স্নান করিয়ে সাজিয়ে দেওয়া হয়, যে বারবার তার আশেপাশে সেই 3টে বাচ্চা মেয়ের আত্মাকে দেখতে পাচ্ছিল। এখন গ্রামে সবাই মিলে এক ধরনের রিচুয়াল করতে করতে ঈশানীকে পালকিতে বসিয়ে কুয়োর ভিতরে প্রধানের কাছে নিয়ে যায়। এদিকে রাজবীর যখন সাক্ষীর কাছে পৌঁছে তাকে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই আমরা তাকে নিজের হুঁশে ফিরে আসতে দেখি, যে সাথে সাথে রাজবীরের উপর তার চাবুক দিয়ে আঘাত করে তার মাথা ঠুকে দিয়ে তাকে রক্তাক্ত করে গলায় ফাঁস লাগিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর সে কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে শালিনীর সঙ্গে সামারও পৌঁছে গিয়েছিল। তাই তারা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঈশানীকে বাঁচাতে এগিয়ে যায়, যেখানে পথে তাদের সঙ্গে মুখিয়া ও বাকি গ্রামবাসীদের সঙ্গে দেখা হয়ে যায়, যারা একটা বাচ্চার থেকে তাদের বিষয়ে জানতে পেরেছিল। তাই সামার সাক্ষীকে ঈশানীকে বাঁচাতে পাঠিয়ে দিয়ে নিজে সবার সঙ্গে ভিড়ে যায়। অন্যদিকে একই সময় আমরা ঈশানীকে দেখতে পাই, যাকে প্রধান তার সঙ্গে নিয়ে যেতে আসলে ঈশানী প্রধানকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার জন্য সে দাসীর কাছে গিয়ে তাকেও তার সঙ্গে যেতে বলে। তাই বাধ্য হয়ে দাসী তাকে সঙ্গে নিয়ে যখন প্রধানের রুমের দিকে এগিয়ে যায়, তখন প্রধান ঈশানীর হাত ধরে দাসীকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে রুমের ভিতরে চলে যায়। তখনই কুয়োর কাছাকাছি সাক্ষী চলে আসে, যেটা বুঝতে পেরে দাসী তার কালো জাদুর দ্বারা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে তাকে আটকে রাখতে পারে না। ফলে অবশেষে সাক্ষী কুয়োর ভিতরে পৌঁছে দাসীকে দূরে সরিয়ে দিয়ে প্রধানের রুমের দরজা ভেঙে ফেলে, যেটার পর সে রুমের ভিতরে গিয়ে ঈশানীকে বাঁচিয়ে নেয়, যাকে প্রধান একটা বড় বক্সের মধ্যে বন্দি করে রেখেছিল। তাই সে ঈশানীকে নিয়ে সেখান থেকে বার হতে যাবে, তখনই প্রধান সাক্ষীর রূপ নিয়ে তার সামনে এসে তাকে হর্ন করতে শুরু করে দেয় এবং ঈশানীকে তার থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় সেই বক্সের মধ্যে চলে যায়। তাই সাক্ষীর সাথে সাথে সেই বাক্সটা ওপেন করলে সে তার মধ্যে প্রধানকে দেখতে পায়, যে তার উপর এক ধরনের মন্ত্রপুত পাউডার ছুঁড়ে দিয়ে তাকে দুর্বল করে দেয়, যেটার পর সে ঈশানীকে বশ করে নিয়ে তার শক্তিগুলোকে কনজিউম করতে শুরু করে দেয়। এখন প্রধান ঈশানীর শক্তি ছিনে নিয়ে তাকে হয়তো শেষ করেই ফেলতো, তার আগেই দাসী তার কালো জাদুর দ্বারা প্রধানকে বাধা দিয়ে তাকে আবারও দুর্বল করে দেয়, যেটার পর সে নিজের রুমের ভিতরে এসে ঈশানী ও সাক্ষীকে সেখান থেকে বাইরে বার করে নিয়ে আসে, যেখানে এতক্ষণে গ্রামের মধ্যে পুলিশের ব্যাকআপ টিমও চলে এসেছিল, যারা গ্রামবাসী ও মুখিয়াকে অ্যারেস্ট করে নেয়। এখন কুয়ো থেকে বেরিয়ে সাক্ষী ও দাসী ঈশানীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে, ঠিক তখনই কুয়োর ভিতর থেকে একটা ছিকল এসে সাক্ষীর পায়ে জড়িয়ে নিয়ে তাকে কুয়োর মধ্যে টেনে নেয়, যেটা এক্স্যাক্ট সেই সিন ছিল যেমনটা আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। এখন সাক্ষীকে কুয়োর ভিতরে টেনে নেওয়ার সাথে সাথে কুয়োর দেওয়ালগুলো ভেঙে গুড়িয়ে যেতে লাগে। তাই দাসী তাকে বাঁচাতে আসলে সাক্ষী তাকে বাধা দিয়ে বলে, কাউকে না কাউকে এটা শেষ করতেই হবে, না হলে প্রধান বারবার ফিরে এসে এইভাবে মেয়েদের সর্বনাশ করতে থাকবে। যেটা বলার পর সে কুয়োর ভিতরে চলে গেলে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ছড়ি 2 মুভির ফুল এক্সপ্লেনেশন।
আশা করছি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটিকে নিয়ে এখনও আপনাদের কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।